আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে একজন কৃষক কেন চায় না যে তার ছেলেটাও কৃষক হোক বা কৃষিকাজ এই সেক্টরে সেও আসুক। আমি একজন কৃষকের সন্তান এবং কৃষকের সন্তান হিসেবে আমার বাবা কেন চায় না যে আমি কৃষিকাজ এই সেক্টরে কাজ করি। তো মূলত বেশ কয়েকটি কারণ হচ্ছে আমি অনুধাবন করেছি এবং আমার মনে হয় যে এই কারণগুলোর কারণে আমার বাবা চায় না যে আমি কৃষিকাজ করি। সো এর ভেতরে বেশ কয়েকটা কারণের ভেতরে প্রধান কারণ হচ্ছে অবহেলা। অবহেলা দেখুন, আপনি যদি একটু দেখেন রিসার্চ করে যে বাংলাদেশ কিন্তু তিনটা ইন্ডাস্ট্রি বা তিনটা সেক্টরের মধ্যে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে কৃষিকাজ এগ্রিকালচার, আরেকটা হচ্ছে রেমিটেন্স, আরেকটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো এই তিনটা সেক্টরের মানুষ কিন্তু বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত আর সবচেয়ে বেশি অবহেলা করা হয় বা কম দাম দেওয়া হয়। তো আমি হচ্ছে কৃষি সেক্টরে আছি, যেহেতু আমারটা আমি বলি যে কিভাবে অবহেলা করা হয়। ধরুন আমি যদি আজকে এই কৃষি আব্বুর সাথে আমি কাজ করি, তো খামারে কাজ করার পড়ালেখার পাশাপাশি হচ্ছে কৃষিকাজ করতেছি। এখন আমার বয়স হচ্ছে 22 থেকে 23। এখন যদি আমি বিয়ে করতে চাই বা আমার মা বাবা যদি আমাকে বিয়ে করাইতে চায়, তাহলে হচ্ছে কোনো ভাই তার বোনকে আমার কাছে বিয়ে দিবে না এবং কোনো বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না। কেন দিবে না? যে এই কারণে দিবে না, আসলে এখন সবাই চায় সরকারি চাকরি করুক, ব্যবসা করুক, বড় বিজনেসম্যানের কাছে বিয়ে দিতে। আজ থেকে আমরা যদি 20 বছর বা 50 বছর আগে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে একটা মেয়েকে একটা ছেলের কাছে বিয়ে দিত যে সেই সময় কতটুকু জমিতে চাষাবাদ আছে এবং ছেলেটা কতটুকু ভালো, এই জিনিসটা দেখা হয়তো। এখন দেখা হয় যে ছেলেটা আসলে কত হাজার টাকা মান্থলি ইনকাম করে এবং হচ্ছে সে সরকারি চাকরি করে কিনা, বেসরকারি চাকরি করে কিনা, বেসরকারি চাকরি করলেও কোন কোম্পানিতে আছে এবং কত হাজার টাকা বেতন পায়, এই একটা রিজন। আর যদি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলি যে তারা কিভাবে অবহেলিত, দেখুন তারা 9টা থেকে 9টা পর্যন্ত কাজ করে, 12 ঘন্টা কাজ করে তারা। তারপরেও কিন্তু তাদের যেই স্যালারিটা খুবই কম। তাদেরকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তারা যে কাজ করে কাজ অনুযায়ী স্যালারি দেওয়া হয় না। তারপর হচ্ছে রেমিটেন্স যারা বাংলাদেশে পাঠায় তারাও কিন্তু বেশ অবহেলিত। আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে যখন এয়ারপোর্টে আসে তখন তাদেরকে হচ্ছে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না, তাদের লাগেজগুলো ছবি মেরে ফেলা হয়, এদিকে মেরে ফেলে। তো এভাবে কিন্তু হচ্ছে বাংলাদেশের এই তিনটা সেক্টরের মানুষ খুবই বেশি অবহেলিত আমার বলে মনে হয়। অ্যান্ড দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার বাবা চায় না কেন যে আমি কৃষিকাজে এই সেক্টরে আসি। ধরুন আমি একটু বিজনেস রিলেটেড দেখাই। ধরুন আমার একটা ব্যবসা, 50,000 টাকা আমার আছে, আমি একটা ব্যবসা দিতে চাচ্ছি। ধরুন একটা মুদির দোকান দিলাম বা একটা কাপড়ের দোকান দিলাম 50,000 টাকা দিয়ে, ধরুন ফর এক্সাম্পল স্বরূপ। তো আমার ধরুন ওইটা দিলাম, দেওয়ার পর হচ্ছে বেচা কিনা না হওয়ার কারণে এখন আমি যদি ওই দোকানটা ছেড়েও দেই, তাহলে হচ্ছে 50,000 টাকা আমি ইনভেস্ট করছি, তো ধরুন মাঝখান দিয়ে হচ্ছে আমার 10,000 টাকা লস হয়ে গেল। আমার কিন্তু বাকি 40,000 টাকা থাকতেছে। কৃষি কাজ এরকম একটা সেক্টর, আপনারা হচ্ছে 50,000 টাকা ইনভেস্ট করছেন, ইনভেস্ট করার পরে প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন আপনার 50,000 টাকাই শেষ। ওইটা ওই রিলেটেড বিজনেসের মতো না যে আপনার বেচা কিনা হচ্ছে না বা কোনো একটা কারণে আপনি বিজনেসটা ছেড়ে দিলে কিন্তু আপনি 50,000-এর জায়গায় 40,000 পাইবেন, বা হচ্ছে যদি ছেড়ে দেন কম দামেও ছাড়েন তাহলে 30,000 টাকা পাইবেন। এখানে যদি আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন আর বাই চান্স যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যায়, বন্যা, বৃষ্টি, অনেক সময় হচ্ছে আমাদের খামারের গাছের উপরে পানি চলে আসে, তারপর হচ্ছে 50-60,000 টাকা ইনভেস্ট করা ফসলগুলো এক নিমিষে নিয়ে যায়। তো এই যে এই অনিশ্চয়তার ভিতরে আমার বাবা পড়েছে বিদায়, এবং আমি 12 বছর যাবৎ আমি এই খামারে আব্বুর সাথে পড়াশোনার পাশাপাশি হেল্প করতেছি। আমি কিন্তু কিছুটা অনুধাবন করেছি বা আমি কিছুটা বুঝতে পারছি যে আসলে এই সেক্টরে ওই রকম নিশ্চয়তাটা নাই যে আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরে আপনি হচ্ছে সেখান থেকে অন্তত 20,000 টাকা ব্যাক পাবেন। একটা বিষয় আছে। সো কেউ যদি সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে, সে কিন্তু মান্থলি ধরুন 10,000 টাকা তার স্যালারি, সে কিন্তু এই নিশ্চয়তাটা আছে যে তার শরীর যদি সুস্থ থাকে এবং কাজ করতে পারে, তাহলে 10,000 টাকা সে মাস শেষে 30 তারিখ পরে কিন্তু সে ব্যাক পাবে। কিন্তু একজন কৃষকের সন্তান বা একজন কৃষক, এই নিশ্চয়তাটা নাই যে সে আসলে প্রতি মাসে 10,000 টাকা পাবে বা 20,000 টাকা পাবে, এরকম রিলেটেড কোনো হচ্ছে নিশ্চয়তা নাই। যার কারণে হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে একজন কৃষক
তার যতই কষ্ট হোক না কেন, যেমন আমার বাবারটা আমি বলতে পারি যে আমার বাবার অনেক কষ্ট সত্ত্বেও সে আমাকে পড়াশোনা করাচ্ছে এবং মানে যা কিছু দরকার সব কিছুই কিন্তু আমাকে দিচ্ছে, যাতে করে আমি এই সেক্টরে না থাকা লাগে। সে আরও 5 বছর 10 বছর এই সেক্টরে কাজ করবে। সর্বমোট 28 থেকে 30-32 বছর হবে আব্বু এই সেক্টরে আছে। আর আমাকে এই সেক্টর থেকে মানে সেক্টরে যদি না থাকতে হয়, সে যদি আরও 5 বছর 10 বছর এখানে আরও কষ্ট করতে হয়, সে করতে রাজি আছে। এবং মানে আমার পড়াশোনার জন্য এবং আমার অন্য সেক্টরে চাকরির জন্য যা কিছু করা দরকার সে করতে রাজি আছে। তবু সে চায় না, আমার মা বাবা চায় না যে আমি এই সেক্টরে কাজ করি। ইভেন আমিও চাই না, কারণ আমি 12 বছরের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারতেছি যে এখানে আসলে মানুষকে হেল্প করা হয়। ঠিক আছে, এটা মানুষকে হেল্প করা, যে একটা ফসল উৎপাদন হলো সেখান থেকে কতজন মানুষ এটার বেনিফিট পায়। ধরুন একজন কৃষক যদি এটাকে উৎপন্ন করে সার ওষুধ কিনতে হয়, সার ওষুধের দোকানদাররা বেনিফিট পাইলো। তারপর এই ফলটা যে রিক্সা দিয়ে বাজারে নেওয়া হয় সেই রিক্সাওয়ালা কিছু টাকা পাইলো। তো আড়তে নিয়ে বিক্রি করা হয়, আড়তদাররা পাইলো, সেখান থেকে ব্যাপারীরা কিনে সেখানে ব্যাপারীরা কিছু পাইলো। এবং সর্বশেষ লাস্টে আপনার যারা মানে কিনে যারা নিয়ে খাবে তারা নিয়ে এটার স্বাদটা গ্রহণ করতে পারে। ঠিক আছে, বাট এটাতে আমারও তো বাঁচতে হবে, আমারও তো আয় ইনকামের প্রয়োজন আছে। একেবারে নাই যে সেটা না, কিন্তু নিশ্চয়তাটা নাই, আমি সেটা বলতে চাচ্ছি আর কি। সেটা কৃষি এই সেক্টরে আপনার ধান রোপণ করলে, আপনি যদি আজকে ধান রোপণ করেন তাহলে 4 থেকে 6 মাসের ভিতরে মানে ওই ফসলটা আসবে। এই 4 থেকে 6 মাসের ভিতরে একজন কৃষকের কিন্তু কোনো ইনকাম থাকে না। সে তার পরিবারটা কিভাবে চালায়, তার সংসারটা কিভাবে চলে, তার যদি সন্তান থাকে তাদের স্কুল খরচ, কলেজে যাওয়ার খরচ, তারপর রিক্সা ভাড়া, তারপর আপনার অসুস্থ হলে অসুস্থ ওষুধ কিনা, তারপর বাজার খরচ, সব কিছুই কিন্তু থাকে। 4 থেকে আপনি যদি আজকে ধান বপন করার পরে 4 থেকে 6 মাস বা 7 মাসের ভিতরে আপনার ওই ধান কাটতে পারবেন। তো এই 6-7 মাস পর্যন্ত কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে। আর সার্ভাইভ আপনি কিভাবে করবেন? আপনি যদি এই কৃষিকাজের পাশাপাশি অন্যান্য চাকরি বা অন্যান্য কিছু করেন তাহলে কিন্তু এই দিকে হবে না, আপনাকে এটাকে ফুল টাইম দিতে হবে। আর যেহেতু ফুল টাইম দিতে হয় 4 থেকে 6 মাস বা 7 মাস পর্যন্ত, যেহেতু মান্থলি কোনো ইনকাম নাই, আপনার কিন্তু খরচ আছে, মানে খরচ আছে। এবং আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ফসল পেতে হয় তাহলে আপনাকে প্রতিনিয়ত সার, ওষুধ, বীজ থেকে শুরু করে কাজ করাতে হবে, বন বাঁচতে হবে। এই যে কাজগুলো আছে এই কাজগুলো করতে হবে, না করলে কিন্তু আপনিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে ফসল আছে সেই ফসলটা ঘরে তুলতে পারবেন না। তো এই দিক থেকে আমার মনে হয় যে 4 থেকে 6 মাস মানে সিজনাল আসে, তো সিজনাল আসার কারণে আপনার একটু অনিশ্চয়তা থাকে যে আমার বাবা আমাকে পড়াশোনার খরচ দিতে গিয়ে একটু হিমশিম খাইতো। কারণ দেখা যাচ্ছে আজকে ধান বপন করছে, 6 মাস পরে সেই ধানের কাটতে পারছে, তখন টাকা আসছে। এর ভিতরে কিন্তু খরচ, সংসারিক খরচ, অসুস্থতা হলে ওষুধের খরচ, তারপর আপনার আরও বিভিন্ন জিনিসপত্র তো আছেই। তারপরে আপনি যদি এই খামার রিলেটেড আসেন, যদি করলা, লাউ, কুমড়া, তারপর শশা করেন, এগুলো কিন্তু শশা করলে 1 থেকে 1.5 মাস, কোনো সময় গাছের কোয়ালিটি খারাপ হলে 2 মাসেও ফসল আসে। আবার করলা 1.5 থেকে 2 মাস, 3 মাসেও ফসল আসে। এই যে 3 মাস পর্যন্ত আপনাকে কিন্তু এটার খাটনি দিতে হয়, চেষ্টা করতে হয়, ওষুধ থেকে শুরু করে এভরিথিং কিন্তু খরচ করতে হয়। তখন 6 মাস পরে বা 3 মাস পরে আপনি যখন ব্যাক পাবেন তখন যা সার্ভাইভ করতে হয়। আরেকটা বিষয় আছে, যেমন 6 মাস পরে আমি আজকে আপনার শসা গাছ রোপণ করলাম, আমি 2 মাস পরে যে আমার ফসল আসলো, তো আমি মোটামুটি শসা গাছ 1 থেকে 1.5 মাস পর্যন্ত থাকে। তো 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি ধরুন 50,000 টাকা আপনার আসলো শসা বিক্রি করে। তো আপনি চাইলেই কিন্তু সেখান থেকে 30-40 হাজার টাকা বা 20,000 টাকা আপনার সংসারের জন্য খরচ করতে পারবেন না। কেন পারবেন না? আপনাকে কিন্তু নতুন আরেকটা ফসল তৈরি করতে হলে সেখানে 30-40-60 হাজার টাকা আপনার ইনভেস্ট করতে হবে। সেই টাকাটা আপনি কোথায় পাবেন যদি আপনি এই 50,000 টাকা খরচ করে ফেলেন? ধরুন শসা করতে যাওয়া 30,000 টাকা বা 40,000 টাকা খরচ হয়েছে, আপনার 20,000 টাকা লাভ আসছে। তো আপনি যে আমার 20,000 টাকা লাভ আসছে, আমি 20,000 টাকা খরচ করে ফেলি। তো আপনি চাইলে খরচ করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন আবার শসা করতে যাবেন বা করলা করতে যাবেন, তারপর কুমড়া করতে যাবেন, তখন প্রাকৃতিক
দুর্যোগের কারণে যে আপনার ফসলগুলো নষ্ট হয়ে যাবে না সেটা কি নিশ্চয়তা আছে? এই নিশ্চয়তাটার ব্যাকআপ দেওয়ার জন্য হচ্ছে আপনার ওই 20,000 টাকাও আপনার হচ্ছে রাখতে হয় আপনার কাছে ফান্ডিং করে, যাতে করে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেও আপনার হচ্ছে ওই ফান্ড থেকে আপনি হচ্ছে আবার মানে নতুন করে আবার শুরু করতে পারেন। আর যদি আপনার মানে ফান্ড না থাকে, আপনার যদি কোনো পুঁজি না থাকে, তাহলে কিন্তু আপনি নতুন করে শুরু করতে পারবেন না, আপনার উদ্যোগটা এখানেই চলে যাবে। আমার মনে হয় এই বেশ কিছু কারণ আছে। এই কারণে হচ্ছে একজন কৃষক চায় না যে তার ছেলেটাও কৃষিকাজ করুক। আমি আমার দিক থেকে বললাম, অন্য কেউ হয়তো অন্য কিছু ফেস করতে পারছেন। আপনি যদি একজন কৃষকের সন্তান হয়ে থাকেন, আর যদি আপনি হচ্ছে এই ধরনের কোনো কিছু ফেস করে থাকেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি একজন কৃষকের সন্তান হয়ে থাকেন, আপনি কী প্রবলেম ফেস করতেছেন এবং আপনার কাছে যে মনে হয় কী কারণে আপনার বাবা চায় না যে আপনি একজন কৃষক হন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।